হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। সঠিক চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা এবং সময় মতো সিদ্ধান্ত নেওয়া সুস্থ জীবনের জন্য জরুরি। বিশেষ করে হৃদরোগ ও রক্তচাপ জড়িত সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে চিকিৎসা শুরু করা গেলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উচ্চ রক্তচাপ, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ফেলিয়ার সহ বিভিন্ন কার্ডিয়াক সমস্যার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এখানে রয়েছে বিশেষায়িত বিভাগ। আজ আমরা কথা বলবো হৃদরোগ প্রতিরোধ, সঠিক জীবনযাপন এবং নিয়মিত চেকআপের গুরুত্ব নিয়ে। পাশাপাশি খাদ্যাভ্যাস, ব্যায়াম ও স্বাস্থ্যকর রুটিন কেমন হওয়া উচিত সে বিষয়েও আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মুন্সি এমবি মোহাম্মদ সোয়েব আদনান। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট ব্লকেজ, কারণ, লক্ষণ ও চিকিৎসা। দর্শক, স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারাও ফোন করতে পারেন, চিকিৎসকের নিতে পারেন পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আজকে হৃদরোগের যাবতীয় বিষয় আলোচনা করব। ব্লকেজের বিষয়টা গুরুত্ব দিতে চাই বিশেষ করে। একটু হৃদরোগটা আসলে কি, কেন হয় একটু জানতে চাই। হৃদরোগটা আসলে বয়সের সাথে সাথে সাধারণত পুরুষদের বেশি হয় 50-এর পরে, এবং দেখা যাচ্ছে যাদের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং যারা ধূমপায়ী থাকেন, এবং যাদের দেখা গেছে যে ফ্যামিলিতে হার্টের অসুখ রয়েছে, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেমন বাবা মা, ভাই বোন, চাচা, মামা, এই ধরনের যাদের থাকে এই হৃদরোগগুলো, এবং যারা বিশেষ করে কিছু খাদ্যাভ্যাসের ব্যাপার আছে, যারা রেড মিট বেশি খান, খাসি বা গরুর মাংস এবং চর্বি জাতীয় খাবার যারা বেশি খান, এবং যারা স্মোকিং করেন, এটা একটা খুবই হৃদরোগের জন্য শঙ্কার কারণ। এই সব কারণে দেখা যাচ্ছে, এবং কিছু লাইফস্টাইল আছে, যেমন আমরা বলি যে আমাদের ভাষায় সেডেন্টারি লাইফস্টাইল, যে দেখা যাচ্ছে যে আমরা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করছি না, শুধু অফিস করছি, বাসায় চলে আসছি, শুয়ে থাকতেছি, এই ধরনের লাইফস্টাইল যারা মেনটেন করেন তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, এগুলো তো রিস্ক ফ্যাক্টরগুলো বললেন। আচ্ছা, হৃদরোগ আসলে মানে কি ধরনের হৃদরোগ হতে পারে? হৃদরোগ অনেক ধরনের হতে পারে, যেমন হলো একটা আছে যে হার্টে ব্লক থেকে হয়। এই ব্লকটা হচ্ছে যে রক্তনালীতে চর্বি জমে এবং কিছু রক্তকণিকা ওটার উপর জমে হার্টের রক্তনালীর যে ডায়ামিটার থাকে সেটাকে কমায় নিয়ে আসে। এটা কমায় নিয়ে আসলে যেটা হয় যে হার্ট সারা শরীরে রক্ত সাপ্লাই দিচ্ছে, কিন্তু হার্টের নিজেরও মাংসপেশিতে রক্ত সাপ্লাইয়ের প্রয়োজন আছে, কারণ ওকেও এই কাজটা করার জন্য এনার্জি নিতে হয়। তো যখন এই ব্লকটা থাকে রক্তনালীতে, তখন দেখা যাচ্ছে যে যেখানে 100% আমার ব্লাড সাপ্লাই দরকার ছিল, সেখানে আস্তে আস্তে এটা কম্প্রোমাইজ হতে থাকে। যত বেশি রক্তনালীতে ব্লক থাকবে, হার্টের সাপ্লাইটা তত কমতে থাকবে। কিন্তু এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পেশেন্টরা এটা বুঝতে পারেন না, কারণ দেখা যাচ্ছে যারা সেডেন্টারি লাইফস্টাইল বা অলস জীবনযাপন করেন, তাদের হার্টের উপরে সেই রকম প্রেশারটা পড়ছে না, কিন্তু কোনো কারণে দেখা গেল তাদেরকে হঠাৎ করে একদিন 5 তলায় সিঁড়ি ভেঙে উঠতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি 3 তলাতে উঠেই হাঁপাই যাচ্ছেন। এটা একটা ধরন আর কি রক্তনালীর ব্লক। আবার আর একটা হলো যে উনি বাজার করে নিয়ে আসছেন, উনি আর 10-12টা স্টেপ নেওয়ার পরেই দেখতেছেন যে ওনার হার্টে চাপ লাগতেছে বা জ্বালাপুড়া করতেছে, এবং দেখা গেল যে উনি একটু রেস্ট নিলে আবার এটা চলে যাচ্ছে। এটা হার্টে তো ব্লকের কারণে না, এটা ব্লকের কারণেই হয়, কিন্তু যেহেতু আপনি হার্টের উপরে হঠাৎ করে লোড দিচ্ছেন তখন অসুবিধা হচ্ছে। যখন লোড দিচ্ছে না, হার্টের উপরে কাজ কম হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অসুবিধা হচ্ছে না। আমরা এটাকে বলি বুকের ব্যথাকে আমরা বলি অ্যানজাইনা। এই ধরনের ব্যথাটাকে আমরা বলি হচ্ছে যে যেটা কাজ করলে হয়, রেস্ট নিলে চলে যায়, এটা ক্রনিক স্টেবল অ্যানজাইনা। আচ্ছা। আর কিছু কিছু প্রেজেন্টেশন আছে, যেমন হার্ট অ্যাটাক হয়ে যায় একদম, যে হার্টের যে ব্লকটা আছে সেটা যখন 100% ব্লক হয়ে যাবে রক্তনালীতে, যে কোনো রক্তনালীতে। হার্টের 3টা মেইন রক্তনালী আছে, বাম দিকে 2টা এবং ডান দিকে 1টা। তো এই 3টা রক্তনালী যে কোনো একটা যদি একদম 100% সাডেন ব্লক হয়ে যায়, তখনই আমাদের হার্ট অ্যাটাক হয়। এবং কেউ কেউ হার্ট অ্যাটাকেরও খারাপ যেটা যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, যেটা তামিম ইকবালের হয়েছিল মাঠে, যে ওর সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।
যে হার্ট অ্যাটাক হয়ে একদম হার্ট বন্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে এটা একটা ধরন আর কি। এটা একটা ধরন। আচ্ছা, শুধুমাত্র কি যে হার্টে ব্লক থাকলেই কি হার্টের বিভিন্ন ধরনের সমস্যা হয়, নাকি অন্যান্য কারণেও সমস্যা হতে অন্যান্য পারে? কারণে হতে পারে, যেমন হাই প্রেশার যাদের থাকে, যাদের আনকন্ট্রোল হাই প্রেশার থাকে, দেখা গেছে যে তাদের হার্টের মাসলটা মোটা হতে থাকে আর কি, আমরা বলি কনসেন্ট্রিক এলভিএইচ। তো তাদেরও অনেক সময় দেখা গেল যে আমার হার্টের নর্মাল ডায়ামিটার হচ্ছে 8 থেকে 9 মিলিমিটার হার্ট মাসেলের, কিন্তু যাদের আনকন্ট্রোল হাই প্রেশার থাকে তাদের ডায়ামিটার অনেক সময় বেড়ে 13, 14, 15, 16 হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে এটা রিলেটিভ ইস্কেমিয়া বলি আমরা, যে তার ক্যাপাসিটি আছে 10 মিলিমিটার মাসলকে সাপ্লাই দেওয়ার, কিন্তু আমার হার্ট মাসল মোটা হয়ে 15 মিলিমিটার হয়ে গেছে, তাহলেও তা কম্পারেটিভলি তার কম ব্লাড সাপ্লাই সে পাবে আর কি নরমালি। এই ধরনের সমস্যাগুলো উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ যদি সমস্যা থেকেও হার্টের সমস্যা এইভাবে হতে পারে। আর ডায়াবেটিস থাকলেও দেখা গেছে যে আমরা বলি আর্টেরিওপ্যাথি আর কি, যে আস্তে আস্তে ওই হার্টের রক্তনালীগুলো মোটা হতে থাকে এবং এখানে তখন ওই চর্বি জমাট বাঁধার প্রবণতাটাও বেড়ে যায় যা ডায়াবেটিক পেশেন্টদের, বিশেষ করে যাদের আনকন্ট্রোল থাকে। এবং দেখা গেছে যে ডায়াবেটিস কারো যদি কন্ট্রোলেও থাকে, তাহলে 15-16 বছর যার ডায়াবেটিস হয়ে গেছে তাদেরও কিন্তু এই সমস্যাটা হতেই পারে আর কি। তো আমরা আমাদের কথাতে একটা বলি যে ডায়াবেটিস যার আছে সেগুলো ইকুইভ্যালেন্ট টু হার্ট ডিজিজ, মানে একটা ডায়াবেটিক পেশেন্টকে ধরিয়ে নিতে হবে যে তার হার্ট ডিজিজ কোনো না কোনো সময় হবে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু আসতে চাই যে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অর্থাৎ আমি যদি হার্টকে ভালো রাখতে চাই তাহলে উচ্চ রক্তচাপ যাদের আছে, ডায়াবেটিস আছে, এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে, পাশাপাশি শরীরকেও তো নিয়ন্ত্রণে রাখা উচিত। রাখতে হবে স্ট্যান্ডার্ড যেটা আমাদের উচ্চতার সাথে ওজন আছে সেটা মেনটেন করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। আমরা বলি যে সপ্তাহে অন্তত 4 দিন 45 মিনিট করে হাঁটতে হবে আর কি। সপ্তাহে 4 দিন 45 মিনিট করে। না, কেউ যদি নিয়মিতই ব্যায়াম করে, নিয়মিত যদি তার শরীর চর্চা করে, তাহলে তো সমস্যা না, কোনো সমস্যা না। আপনি এটা ন্যূনতম একটা কথা বললেন। জি, আমরা হার্টের ব্লক নিয়ে আলোচনা করছিলাম, ব্লকেজ নিয়ে আলোচনা করছিলাম। এই বিষয়ে একটু ডিটেইল আলোচনায় যেতে চাই যে অনেক সময় দেখা যায় যে জন্মগতভাবেই অনেক শিশু হার্টের ব্লক নিয়ে জন্মগ্রহণ করছেন। ব্লক জন্মগতভাবে ব্লক থাকতে পারে, কিন্তু জন্মগতভাবে এটা যেটা থাকে সাধারণত হার্টের যে আমাদের 4টা প্রকোষ্ঠ আছে, 4টা চেম্বার, এই চেম্বারগুলোকে আলাদা করে হলো 2টা পর্দা বলি আমরা, একটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আর ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। তো সাধারণত দেখা গেছে এই পর্দাগুলোতে ফুটো থাকে, এটাকে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামে যেটা ফুটো থাকে সেটাকে এএসডি বলে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, আর ভেন্ট্রিকুলার সেপ্টামে যেটা থাকে সেটাকে বলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এটা জন্মগত ফুটো নিয়ে কেউ কেউ তৈরি হয়, কারো কারো কিছু ভালভ ঠিকমতো তৈরি হয় না আর কি, ছোট বা ভালভই থাকে না। আবার কারো কারো দেখা গেছে যে অ্যাবনর্মাল পজিশনে বিভিন্ন প্রকোষ্ঠগুলো থাকে, এই রকম জন্মগত ত্রুটি নিয়ে তৈরি হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে রক্তনালীগুলো 2টা আলাদা জায়গা থেকে তৈরি হয়, কারো কারো ক্ষেত্রে দেখা গেছে একটা স্পেসিফিক জায়গা থেকে রক্তনালীগুলো বের হয়ে আসছে, তখন ওদের জন্মগত এই ত্রুটিগুলো দেখা যায়। আচ্ছা, আমার একটা অভিজ্ঞতার কথা বলতে চাই, খুব সংক্ষেপে বলতে চাই। আমি একজনকে দেখেছি, তার বয়স ছিল হচ্ছে 40-র উপরে, 42 থেকে 45 এমন। হঠাৎ করে একদিন সে মারা গেল। তারপর হচ্ছে মানে একটা সুস্থ মানুষ হঠাৎ করে মারা গেল হার্ট অ্যাটাক হয়ে, মানে আগে তার কোনো প্রবলেম ছিল না। তারপর যখন তার হিস্ট্রি দেখা গেল, তো তার ফ্যামিলি তখন বললো বাই বর্ন তার হার্টে হচ্ছে ফুটো ছিল, মানে ব্লক ছিল। তো এই যে এতদিন পর, 40 বছরের পর এসে এটা তারা মানে হার্ট অ্যাটাক হলো, মানে এরকম পেশেন্ট তো আপনারা অনেক পান। এটা আমরা অনেক পাই। এই ক্ষেত্রে এটাকে ওই যে এই টার্মটা বলে যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। আচ্ছা, আবার কারো কারো দেখা গেছে আমরা এর একটা টার্ম বলি যে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। তাদের জন্মগতভাবে হার্টের মাসলটা অনেক মোটা থাকে, এবং আপনি এটা খেয়াল করে দেখবেন যে কিছু ফুটবলার বা অ্যাথলেটরা খেলতে যে সাডেনলি মাঠি মারা যায় বা অ্যারেস্ট হয় আর কি। তো এটা এত বেশি হার্টের মাসলটা মোটা থাকে যে ওখান থেকে হার্টের রক্ত মানে শরীরের রক্ত সাপ্লাই বের হতে পারে না, এবং যখনই স্ট্রেস পড়ে তারা হঠাৎ করেই দেখা যায় যে হার্টটা বন্ধ হয়ে যায় আর কি। তো এটাও একটা কারণ হতে পারে যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, এটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, যারা জন্মগত যাদের কোনো হার্টে ফুটো থাকে না তাদের কথা তো, তারা তো হতেই পারে এরকম, কিংবা হচ্ছে সমসাময়িক বিষয়ে কি ধরা পড়ার কোনো ইস্যু রয়েছে এখানে?
একজন বাচ্চা জন্ম নিল, তারপর হচ্ছে বাবা মা বুঝতে পারলো যে তার হার্টের প্রবলেম, এরকম তো নাও হতে পারে। এটা সাধারণত দেখা যায় যে যারা ফুটো নিয়ে জন্মায় অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো সমস্যায় থাকে না যদি ফুটোটা ছোট হয়ে থাকে আর কি। সেই ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় হঠাৎ করে 5-6 বছর বয়সে এসে ওর সাডেন নিউমোনিয়া হলো বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলো, যেটা ভালো হচ্ছে না, তখন দেখা যায় যে ডাক্তাররা কারণ খুঁজতে খুঁজতে গিয়ে দেখা গেল যে একটা ইকো করার পরে বুঝতে পারলেন যে না, ওর জন্মগতভাবেই ত্রুটি আছে। কিন্তু আবার দেখা গেছে যে কিছু কিছু বাচ্চার প্রথম থেকেই জন্মানোর পরপরই সে নীল হয়ে গেছে, জন্ডিস ডেভেলপ করছে, হাত পা ফুলে যাচ্ছে, তখন আমরা সন্দেহ করি যে ওর হয়তো ফুটো থাকতে পারে এবং ফুটোটা অনেক বড়। সেই ক্ষেত্রে আমরা তখন হয়তো ইকো করে এটা আমরা ডায়াগনোসিস করতে পারি। বাচ্চাদের কথা তো একেবারেই জানলাম, এখন একটু বড়দের কথা জানবো। তার আগে একটা আমাদের বিরতিতে যেতে হবে, এবং কেউ যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত, সেই বিষয়গুলো আবার আপনার কাছে জানতে চাইবো। দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট ব্লকেজ, কারণ, লক্ষণ ও চিকিৎসা। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মুন্সি এমবি মোহাম্মদ সোয়াইব আদনান। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু জানতে চাই যে হার্ট অ্যাটাক কি শুধুমাত্র ব্লকের কারণেই হয় নাকি অন্য কোনো কারণেও হতে পারে? মেইনলি ব্লকের কারণেই হয়, আরও কিছু কারণ আছে, যেমন শরীরে ইলেকট্রোলাইট মানে বিভিন্ন লবণের তারতম্যের কারণে হতে পারে, টেম্পারেচারের কম বেশি কারণেও এটা এক্সট্রিম লেভেলে যদি হয়, হাইপোথার্মিয়া মানে ঠান্ডার মধ্যে, অথবা এক্সট্রিম গরমেও এটা অনেক সময় হিট স্ট্রোক থেকে হতে পারে আর কি। মানে মেইনলি হচ্ছে ব্লকের কারণে মেইনলি। আচ্ছা, তাহলে একটু ব্লক নিয়েই আমরা আসতে চাই, যে হচ্ছে অনেকেরই আছেন, যেমন আমি তামিম ইকবালের, আমাদের যেহেতু কিছুদিন আগে ঘটনাটি ঘটে গেল, উনি হয়তো জানতেন না ওনার হার্টে ব্লক রয়েছে, এরকম হয়তো আমাদের অনেকেই আমরা জানি না। তাহলে আসলে কি করা উচিত? আমাদের কি কোনো পরীক্ষা নিরীক্ষা করা উচিত, নাকি কোনো উপসর্গ আছে যেটা থেকে আমরা বুঝবো? যেমন হলো যে তামিম ইকবালের কথা যদি আমি বলি, তাহলে ওনার কিন্তু কয়েকবারই বুকে জ্বালাপোড়া হয়েছে, এরকম কমপ্লেন উনি করেছেন, কিন্তু উনি মনে করেছিলেন যে ওনার অ্যাসিডিটি হচ্ছে। হ্যাঁ, এবং ওনার কিন্তু স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, ওনার বাবারও বোধহয় হার্ট অ্যাটাক বা হার্টের অসুখ এরকম ছিলেন। তো কিছু উপসর্গ ছাড়াও সরাসরি হার্ট অ্যাটাক হতে পারে। আর উপসর্গ আমরা আগেও আলোচনা করেছি, যেমন হাঁটতে গেলে বুকে চাপ, বুকে জ্বালাপোড়া, থেমে রেস্ট নিলে চলে যাওয়া, আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে শ্বাসকষ্ট হওয়া, বা রাত্রেও একটু শ্বাসকষ্ট হওয়া, এইরকম কিছু উপসর্গ থাকে। তাহলে তাদেরকে অবশ্যই কার্ডিওলজিস্টের, হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এবং বিশেষ করে পুরুষ যারা স্মোকিং করেন, যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, আমরা বলি যে ফ্যামিলিতে কারো হার্টের অসুখ আছে, তাদের অবশ্যই 40-এর পরে ইয়ারলি একটা ফলো আপ চেক আপ করা উচিত। তার মানে ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেটা অবশ্যই চেক আপ করা উচিত, এটা বলছেন। আর উপসর্গগুলো তো আপনি বললেনই। আচ্ছা, এমন যদি হয় কারো হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, বাসায় বুঝতে পারলো, যে অনেক সময় উপসর্গ দেখেও বোঝা যায় যে মুখ দিয়ে ফ্যান আউট কিংবা সে একটু অন্যরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে তার কি করা উচিত? সেই ক্ষেত্রে আমি যদি ঢাকার কথাই ধরি, তাহলে হয়তো দেখা গেল যে একটা কার্ডিয়াক হসপিটালে ওনাকে শিফট করতে গেলেও ইমিডিয়েটলি করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে 1-1.5 ঘন্টা লেগে যাবে। এরকম যদি আমরা বুঝতে পারি যে রোগীর হার্ট অ্যাটাকের মতো উপসর্গ দেখা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে বাসাতেই যদি কারো ইকোস্প্রিন ট্যাবলেট থাকে, তাহলে এই 4টে ইকোস্প্রিন ট্যাবলেট অবশ্যই তাকে সাথে সাথে খাইয়ে দিতে হবে আর কি, মানে মুখের ভেতরে দিতে হবে যদি রোগীর জ্ঞান থাকে আর কি। রোগী যদি খেতে পারে তাহলে এই 4টা অবশ্যই খাওয়াই দিতে হবে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে একটা কার্ডিয়াক হসপিটালে শিফট করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে ডক্টরেরা যে ট্রিটমেন্ট দেয় বুকের মধ্যে চাপ দেয়া, এটা কি বাসার লোকেরা কি এরকম করতে পারেন? আসলে বাসার লোকেরা তো বুঝতেও পারবে না। এটা যেটা হয়েছে যে উন্নত বিশ্বে সবারই আমরা বলি যে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সিপিআর, এটা এএলএস এবং বিএলএস, এই ট্রেনিংটা করা থাকে। 18 বছরের বেশি হলেই ওরা এটা সবাইকেই গ্র্যাজুয়ালি করে। এবং আপনি বাইরে গেলে দেখবেন যে বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, সুপার মল, এগুলো জায়গাতে যেখানে প্রচুর লোকজনের সমাগম হয়, স্টেডিয়াম, ওরা হলো ডিফিব্রিলেটর মেশিনও রাখে, এবং এটা ইউজ করতেও সাধারণ জনগণ জানে। কিন্তু আমাদের দেশে এখনও আমরা এটা মানুষকে শিখাইতে পারি নাই, বা ডিফিব্রিলেটর আমরা অ্যাভেল করতে পারিনি। সেই জন্য যদি কারো এএলএস ট্রেনিং করা থাকে, এটা কিন্তু শুধু মেডিকেল পার্সন না, আম জনতাও এই ট্রেনিংটা করতে পারে। এটা সরকার বা বেসরকারিভাবে আমাদের উদ্যোগ নেওয়া উচিত, যে মানুষকে এই লাইফ সেভিং, এই সিপিআর
ট্রেনিংটা দেওয়া, সবারই শেখা উচিত আর কি। তাহলে বাসাতেও যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে অ্যাটলিস্ট তিনি সিপিআরটা বাসাতেই শুরু করতে পারেন। একটা জিনিস একটু জানতে চাই, কার্ডিয়াক অ্যারেস্ট আর কেউ যদি স্ট্রোক করেন, হয় না, তো এই দুটার মধ্যে আসলে কিভাবে বুঝবো? এই দুটার মেকানিজম একই, দুটারই রক্তনালী ব্লক। স্ট্রোক হয় ব্রেনে, মস্তিষ্কে, এটাকে বলি আমরা ব্রেন স্ট্রোক। আর হার্টের রক্তনালী ব্লক হলে আমরা বলি হার্ট অ্যাটাক। এই হলো তফাৎ। আমরা আসলে বুঝবো, একজন লোক হঠাৎ করে পড়ে গেল, মুখ দিয়ে ফেনা উঠছে, তখন আমি হঠাৎ করে তাকে কি বলবো, হার্ট অ্যাটাক হয়েছে না স্ট্রোক করেছে? এটা এরকম পড়ে গেলে সাধারণত যদি পড়ে যে একদম অজ্ঞান হয়ে যায়, আগে আমাদেরকে পালস এগুলো দেখতে হবে যে পালস আছে কিনা। পালস যদি না থাকে তাহলে চিন্তা করতে হবে যে এটা হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আর স্ট্রোক হলে সাধারণত রোগী অজ্ঞান হয়ে গেলেও তার পালস এগুলো থাকে আর কি, এবং সে শ্বাস প্রশ্বাস নিতে পারে, যদি না খুব সিভিয়ার অনেক বড় স্ট্রোক না হয়ে থাকে আর কি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার মানে হচ্ছে স্ট্রোক হলে তার পালস কিংবা অন্যান্য বিষয়গুলো একটু পাওয়া যাবে নরমাল, কিন্তু অ্যারেস্ট হয়ে যেটা তামিল এটা পালস পাওয়া যাবেই না, পালস থাকবে না ওই মুহূর্তে, তখন হার্ট পাম্প করা বন্ধ করে দেয় আর কি। আচ্ছা, সেই কারণেই হচ্ছে আমাদের সিপিআর দিয়ে হার্টটাকে চালু করা আর কি। আচ্ছা, হসপিটালে যাওয়ার পর আমরা দেখছি, আমি একটু ট্রিটমেন্টের বিষয়ে আসতে চাই, যে ট্রিটমেন্টে আমরা দেখেছি যে তামিম ইকবালে তাৎক্ষণিকভাবে রিং পরানো হলো, তো এটা কি সবার ক্ষেত্রেই সম্ভব? মানে এটা কোন পর্যায়ে এলে আসলে রিং পরানোটা যায় যদি হার্ট অ্যাটাক হয়? হার্ট অ্যাটাকের প্রথম 12 ঘন্টার মধ্যে এটা হলো একটা গোল্ডেন টাইম পিরিয়ড। এই সময়ের মধ্যে যদি পেশেন্ট কার্ডিয়াক হসপিটালে আসে এবং সেই কার্ডিয়াক হসপিটালের সাথে সাথে এনজিওগ্রাম করে রিং পরায় দেওয়ার মতো এক্সপার্টিস কার্ডিওলজিস্ট যদি থাকেন, সেই ক্ষেত্রেই এটা সাথে সাথেই করে ফেলা সম্ভব। আমরা বলি ডোর টু ফ্লুরো টাইম, মানে ফ্লুরোস্কোপি মেশিন দিয়ে তো আমরা ব্লকটা দেখি, এটা 2 ঘন্টার মধ্যে হতে হবে আর কি। 2 ঘন্টার মধ্যে হার্ট, মানে যে ব্যক্তি হার্ট অ্যাটাক করলো সে তারপর থেকে 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে এটা করতে পারলে এই পেশেন্টের জন্য হলো সবচেয়ে বেশি বেনিফিট হবে আর কি। আচ্ছা, একটু জানার আগ্রহ থেকে বলছি যে সিপিআর এর কথা আপনারা বলছেন, আবার ইলেকট্রিক শক দেওয়ারও কথা আপনারা বলেন, তো সেই ক্ষেত্রে আসলে কোন পর্যায়ে এলে আপনারা কখন বুঝবেন যে এই পেশেন্টটাকে এখন রিং পরানো যায়? এটা কারণ তখন তো পালস পাওয়া যায় না। পালস না পাওয়া গেলেও রিং পরানো যায় যদি আমরা অ্যাক্সেস করতে পারি আর কি। কারণ হলো যে হার্টটা বন্ধ হয়ে আছে, তার 100% ব্লক হয়ে আছে, হার্টের মাসলে ব্লাড সাপ্লাই যাচ্ছে না। আমরা যদি হার্টের মাসলে ব্লাড সাপ্লাইটাকে এনশিওর করতে পারি, এস্টাবলিশ করতে পারি, তাহলে এটা হলো পালস আস্তে আস্তে ফিরে আসবে আর কি। আচ্ছা, আর হ্যাঁ জি বল। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে রিং পরানোর পর আসলে একজন পেশেন্টের ট্রিটমেন্টটা আসলে কেমন হবে? রিং পরানোর পরে পেশেন্ট অ্যাটলিস্ট 24 ঘন্টা ক্লোজ মনিটরিংয়ে থাকবে। 24 থেকে 72 ঘন্টা আমরা রোগীর প্রেশার, তারপরে বুকে ব্যথা হচ্ছে কিনা আমরা ইকো করে দেখি যে হার্টের পাম্পিং অ্যাকশনটা ফিরে এসছে কিনা, ইসিজি করি, এবং এটা অবজার্ভ করার পরে তখন আমরা আস্তে আস্তে রোগীকে পরবর্তীতে স্টেপ ডাউন করি আর কি। আচ্ছা, কারো একবার হার্টে রিং পরানোর পরও তার হার্টে কি আবারও পরবর্তীতে কোনো ব্লক দেখা এটা তো একটা অনগোয়িং প্রসেস। আমরা তো প্রসেসটাকে বন্ধ করতে পারি না, আমরা যেটা ব্লক হয়ে গেছে সেই রাস্তাটা খুলে দিলাম, এবং রিং পরানোর পরে আবারও অন্য জায়গায় ব্লক হতে পারে, আবার রিংটাও বন্ধ হয়ে যেতে পারে আর কি। তো এটা এবার রিং এর মধ্যে রিং পরানো যায়, আবার নতুন জায়গায় যদি ব্লক হয় রিংটাও বন্ধ হয়ে যেতে পারে, মানে একই রাস্তায় বারবার হতে পারে আর কি। আচ্ছা, তার মানে অর্থাৎ কেউ যদি হার্টের মানে ব্লক থাকে, সে যদি ট্রিটমেন্টের পরেও তার আবারও হার্টের ব্লক হতে পারে, এটা আসলে আনসার্টেন, এটা আসলে বলা যায় না, এবং আপনাকে অবশ্যই কিছু ওষুধ লাইফ লং খেয়ে যেতে হবে আর কি। আচ্ছা, আর আরেকটি বিষয় আমি জানতে চাই, যাদের হার্ট অ্যাটাক হয় না কিন্তু যারা জানেন যে আমার হার্টের ব্লকেজ আছে, আমার হার্টে ব্লক আছে, আমি ট্রিটমেন্ট করতে চাই, তাদের ক্ষেত্রে আসলে একটু বলবেন কিছু? ওনাদের ক্ষেত্রে হলো যেটা, যে আমরা যেমন কিছু বেসিক কার্ডিয়াক টেস্ট আছে, যেমন ইসিজি, ইকো, ইটিটি, এবং ইটিটির বদলে আমরা আরেকটা যেটা করি যে সিটি এনজিওগ্রাম, এগুলো করে ব্লক আছে কি নাই এটা যদি আমরা যখন দেখি যে না ব্লক আছে, এবং সাধারণত দেখা যায় একাধিক ব্লকও থাকতে পারে, কিন্তু আবার একটা ইস্যু হচ্ছে যে একটা ব্লক যদি 70%-এর বেশি না হয়, 70 অ্যান্ড অ্যাবাভ, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে রিং পরানো বা বাইপাস করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে পেশেন্টকে ওষুধ খেয়ে এবং লাইফস্টাইল মডিফিকেশন করে থাকলেই চলবে, এবং রেগুলার ফলো আপে থাকতে হবে, কোনো সমস্যা নেই, তখন ওটা কোনো সমস্যা করবে না, বা ওখান থেকে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম।
আচ্ছা, একটু সংক্ষেপে জানতে চাই যে একটু খাদ্যাভ্যাস যদি বলতেন, হার্ট ভালো রাখার জন্য কোনো খাদ্যাভ্যাস ব্যায়াম? হার্ট ভালো রাখার জন্য যেটা হলো যে আপনাকে প্রথমে যার ডায়াবেটিস আছে তাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, হাই প্রেশার যারা আছে হাই প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, কোলেস্টেরল যার বেশি সেটাও কন্ট্রোলে রাখতে হবে। আর খাদ্যাভ্যাসের মধ্যে হলো যে আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা রেড মিট, গরুর মাংস, খাসির মাংস বা চর্বি এগুলো যারা বেশি খান তাদেরকে এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং সুষম ডায়েট যেটা আর কি, যে ভেজিটেবল বেশি থাকতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, তাহলেই মনে হয় যে হার্ট ভালো থাকবে আর কি। আর যারা স্মোকিং করেন তাদেরকে অবশ্যই স্মোকিং বন্ধ করতে হবে। অ্যালকোহল যেহেতু আমরা মুসলিম, আমাদের ধর্মীয়ভাবে এটা ব্যারিয়ার আছে, তো আমরা বলছে যে রেড ওয়াইন হার্টের জন্য ভালো, তো এটা তো আর আমরা বলি না আর কি। তো অ্যালকোহলের সাথে ওটা খুব একটা, কিন্তু স্মোকিং এর জন্য স্মোকিংটা খুবই ঘনিষ্ঠভাবে একদম ওতপ্রোতভাবে জড়িত। যারা স্মোকিং করবে না তাদের হার্ট ভালো থাকার সম্ভাবনাই বেশি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।